দেখেন, কর ধার্যের উদ্দেশ্য, ঠিক আছে, কর আপনি কেন ধার্য করবেন? সরকারের রাজস্ব আদায়ের অন্যতম উদ্দেশ্য হইতেছে কি আপনার কর। কর ছাড়া সরকার কি করতে পারবো না, আপনার আহ চলতে পারবো না। তো রাজস্ব আদায় করার জন্য সরকারকে কর ধার্য করতে হবে। তো এক নম্বর পয়েন্ট কি, রাজস্ব আদায়। হয়েছে, পয়েন্ট গুলো লিখি তারপর একবার ব্যাখ্যা দিই। স্যার 5 নাম্বারটা কি? ভোগ নিয়ন্ত্রণ। হুম, লাগা হয়েছে। ইয়েস স্যার। ওকে, দেখেন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ। সরকার কি করে, করের পরিমাণ অনেক সময় বৃদ্ধি করে, অনেক সময় হ্রাস করে। কেন রাখে? মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন করার লেগা অর্থনীতি ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কি করে সরকার, কর ধার্য করে থাকে। আয়ের পূর্ণ বন্টন, ঠিক আছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে আয় যে পূর্ণ বন্টন করা যায়, এই জন্য সরকার কি করে, কর আরোপ করে থাকে বিভিন্ন ধরনের সেক্টরে। যার ফলে কি হয়, তাদের যে আয়টা আছে ওইটা সমাজের নিম্ন শ্রেণী বা বিভিন্ন পর্যায়ে এই আয়গুলা কি হয়, বন্টন হয় প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। যে কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনি করতে চান, তো অর্থ ছাড়া আপনি করতে পারবেন না, এবং এই অর্থ সংগ্রহ করা হয় কর ধার্যের মাধ্যমে। তো দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে চাইলে অবশ্যই আপনার কি করতে হইব, কর আদায় করতে হইব। ভোগ নিয়ন্ত্রণ। বিলাসবহুল বিভিন্ন ধরনের দ্রব্য আছে যেগুলার ভোগ নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, কর ধার্য করা হয়। যেমন এখানে কয়েকটা উদাহরণ দিছে: মদ, গাঁজা, আফিম, সিগারেট, প্লাস হলো এই যে রেফ্রিজারেটর, এসি, গাড়ি। এই পণ্যগুলোর মধ্যে সরকার কয়েকশো গুণ কি করে এখানে উম কর আরোপ করে, যাতে কি হয়, ভোগ নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয় বৃদ্ধি, ঠিক আছে। দেখেন, সঞ্চয় বৃদ্ধি করার ক্ষেত্রে কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার কি করে, যদি কেউ বিনিয়োগ ভাতা অর্থাৎ বিভিন্ন খাতে যদি ইনভেস্টমেন্ট করে, তখন সরকার তার কি করে, কর রেয়াত দেয়। যার ফলে কি হয়, মানুষ কি হয়, খরচ না কইরা তার যেই টাকাটা আছে, ওই টাকাটা, আয়ের যে টাকাটা আছে, ওইটা কি করে, বিভিন্ন খাতে ইনভেস্ট করতে চেষ্টা করে। অর্থাৎ যেই খাতে ইনভেস্টমেন্ট করলে সে বিনিয়োগ ভাতা অথবা কর ছাড় পাইবে। শিল্প সংরক্ষণ, ঠিক আছে। তো দেশীয় শিল্প রক্ষার জন্য সরকার কি করে, এই কর ধার্য করে থাকে। বিদেশি যে কোম্পানিগুলো আছে তারা যদি বাংলাদেশে বেশি ব্যবসা বাণিজ্য করতে যায়, তো তাদের ওই পণ্যের উপর কি করে, সরকার কর আরোপ করে। পণ্য যে আমদানি করতে করার ক্ষেত্রে সরকার কি করে, কর আরোপ করে। অর্থাৎ বিদেশ থেকে যেন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কি করতে পারে না, বেশি আমদানি করতে না পারে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? রেসপন্স করেন তাড়াতাড়ি। জি জি জি। জি স্যার।
দেখেন, আচ্ছা, করের নীতিমালা এটা পড়ে নিবেন। এটা পরীক্ষা আসবো, এটা একটু অনেক শুনি। কর ও ফি এর মধ্যে পার্থক্য। কর ও ফি এর মধ্যে পার্থক্য। 1 নম্বর দেখেন, 1 নম্বর পয়েন্ট হইলো আমার, আচ্ছা আমি পয়েন্ট গুলো লিখি তারপরে ব্যাখ্যা করি। উদ্দেশ্য। দেখেন, করের উদ্দেশ্য হলে গিয়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কি করা হয়, কর আরোপ করা হয়। কিন্তু ফি আদায় করা হয় কোনো কোনো বিশেষ উদ্দেশ্য আদায় করার জন্য ফি আদায় করা হয়। ফি দ্বারা দেশের সামগ্রিক অর্থনৈতিক কোনো উন্নয়ন করা উদ্দেশ্য না। পরিধি, করের পরিধি ব্যাপক কিন্তু ফি এর পরিধি সীমিত সুবিধা প্রাপ্তি, ঠিক আছে। কর প্রদান করার মাধ্যমে কোনো প্রত্যক্ষ সুবিধা পায় না জনগণ, কিন্তু ফি প্রদান করার মাধ্যমে প্রত্যক্ষ সুবিধা পায়। কর কর প্রদান করা বাধ্যতামূলক, কিন্তু ফি প্রদান করা বাধ্যতামূলক না। সামর্থ্য, কর আরোপ করা হয় সামর্থ্য বিবেচনা কইরা করদাতার, কিন্তু ফি আদায় করার সময় সামর্থ্য বিবেচনা করা হয় না। উদাহরণ, যেমন আয়কর, বিক্রয় কর এবং ফি আছে, কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি হলো গিয়ে ফি এর উদাহরণ। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য। হুম, পয়েন্ট গুলো লিখে আমি তারপর ব্যাখ্যা করতেছি।
হুম, দেখছেন? হুম, জি স্যার, লিখছেন? লিখছি। ওকে, খেয়াল করেন। জি। উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আপনি একটা কর ব্যবস্থারে উত্তম বলতে পারেন? সামর্থ্য অনুযায়ী কর নির্ধারণ, ঠিক আছে? আপনি করদাতার সামর্থ্য অনুযায়ী আপনার কি করতে হবে, কর নির্ধারণ করতে হইব। ধনীদের উপরে বেশি কর নির্ধারণ করতে হইব, অর্থাৎ যার আয় বেশি তার উপরে বেশি কর নির্ধারণ করবেন, যার আয় কম তার উপর কম কর নির্ধারণ করবেন। তো উত্তম করের বৈশিষ্ট্য হইল সামর্থ্য অনুসারে আপনি কি করবেন, আহ কর ধার্য করবেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কর ভার বন্টন, ঠিক আছে? অর্থাৎ সমানুপাতিক হারে প্রগতিশীল হারে কর বন্টন করতে হবে। অর্থাৎ যিনি বেশি আয় করব তার করের হার বেশি থাকবো, যে যিনি কম আয় করব তার করের হার কি থাকবো, কম থাকবো। সকলের সমান হারে কর যেন বন্টন করা না হয়, এটা দেখতে হবে আপনার। উৎপাদন ক্ষমতা বজায় রাখা, ঠিক আছে? উত্তম কর ব্যবস্থার ক্ষেত্রে উৎপাদনশীলতা যেন বজায় রাখে, উৎপাদনশীলতা যেন ব্যাঘাত না ঘটে, এইটার উপরে আপনার বিবেচনা করতে হইব। উৎপাদনশীলতা বলতে বুঝাইতেছে পণ্যর যে প্রসেসটা আছে, অর্থাৎ প্রক্রিয়াটা আছে উৎপাদন থেকে শুরু করে একবার বিপণন লাস্ট পর্যন্ত, এই প্রক্রিয়ায় যেন আপনার কর ব্যবস্থা যেন কোনো বাজে প্রভাব না ফেলতে পারে, এইটা দেখতে হবে আপনার। যদি এটা থাকে তাহলে এটা কি ব্যবস্থা, উত্তম কর ব্যবস্থা। নমনীয়তা, নমনীয়তা অর্থ হলো পরিবর্তনশীলতা, অর্থাৎ যুগের সাথে সময়ের সাথে ভোক্তাদের যারা নাকি করদাতা আছে তাদের চাহিদা অনুসারে আপনার করের যে নিয়ম কানুন আছে ওইগুলো যেন আপনি পরিবর্তন করতে পারেন, এই ব্যবস্থা করতে হবে। যেমন ধরেন কিছুদিন আগে পাবলিক ইউনিভার্সিটি, সরি, প্রাইভেট ইউনিভার্সিটির উপর সরকার কি করছিল, কর আরোপ করছিল। পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে এই কর পরিহার করছিল, এবং পরবর্তীতে আবার কি করছে, ওই ব্যবস্থার উপর কর আরোপ করছে। যখন নাকি সবাই দাবি করছে এই করটা আমরা দিতে চাই না, তখন ওটা বাদ দিয়ে দিচ্ছে। পরবর্তীতে সবার লগে আলোচনা কইরা ওইটা আবার কি করছে, অ্যাপ্লাই করছে। তো এটা কি এক উত্তম কর ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। তবে দেখেন, নিশ্চয়তা, ঠিক আছে? উত্তম কর ব্যবস্থা করদাতাগণ করের পরিমাণ এবং করের সময়কাল সম্পর্কে স্পষ্টভাবে আহ স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবো, যাতে নিশ্চিতভাবে সকল করদাতা কি করতে পারে, কর প্রদান করতে পারে। মিতব্যয়িতা, ঠিক আছে? মিতব্যয়িতা হলে গিয়া ব্যয় সংক্ষেপে নীতি অনুসরণ করা, অর্থাৎ কম আদায় খরচে খুব সহজভাবে যে আপনি কর প্রদান করতে পারেন। সরলতা, কর ব্যবস্থা যে আপনি করবেন এটা যেন সকলের নিকট বোধগম্য হয়। আপনি এমন কিছু আইন কানুন ধারা অ্যাপ্লাই করলেন কিন্তু কেউ এটা বুঝতেছে না, তার মানে কি ওটা উত্তম কর ব্যবস্থা হইব না। কর ব্যবস্থা, কর আইন অবশ্যই কি হইতে হইব, সহজ সরল হইতে হইব, যা সকলের নিকট কি হইতে হইব, বোধগম্য হইতে হইব। সুনিশ্চিত কর, উত্তম কর ব্যবস্থা যদি আপনি প্রণয়ন করেন, যেই পরিমাণ কর আপনি জনগণের কাছ থেকে, অর্থাৎ কর দাতা, কর প্রদানকারীর কাছ থেকে আদায় করতে চাইতেছেন, ওই পরিমাণ টাকা কি করতে পারবেন আপনি, সুন্দরভাবে কি করতে পারবেন, আদায় করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন, বাণিজ্যিক চক্র প্রতিরোধ, ঠিক আছে? দেশের বাণিজ্যিক চক্র প্রতিরোধ করার ক্ষেত্রে, অর্থাৎ মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, বাজার অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে যদি চান আপনি, আপনি কি করতে পারেন, উত্তম কর ব্যবস্থা গ্রহণ করতে পারেন, ঠিক আছে? কর ফাঁকি রোধ, যদি আপনি উত্তম কর ব্যবস্থা গ্রহণ করেন, তখন যারা নাকি কর দাতা তারা কি করতে চাইবে না, কর ফাঁকি দিতে চাইবে না, তারা কি করতে চাইবে না, কর ফাঁকি দিতে চাইবে না। অর্থাৎ আপনি যেই পরিমাণ কর আদায় করতে চাইবেন ঠিক ওই পরিমাণ কর কি করতে পারবেন, আপনি তাদের কাছ থেকে আদায় করতে পারবেন। উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে কোনো কোশ্চেন আছে, বুঝেন না পয়েন্টে? না স্যার। ওকে, আচ্ছা, এই যে আপনাদের কোশ্চেন দেখেন,
কোনগুলো পড়বেন? সরকার অর্থ ব্যবস্থার পরিধি, আহ সরকারি ব্যয়ের প্রধান খাত, আর আয়ের উৎস, এই দুটো পড়বেন। মূলধন স্যার জাতীয় আরেকবার প্রাপ্তি। একটু বলেন স্যার। বই আছে না আপনার কাছে? জি স্যার আছে তো স্যার, কত বই পৃষ্ঠা, খুলুন না পৃষ্ঠার কে? নাম্বারটা একটু বলেন। 4 পৃষ্ঠা। বই খোলা স্যার, 10 11 হ্যাঁ, 4 পৃষ্ঠা। তারপর 7 পৃষ্ঠা। বই সাথে রাখবেন, এখন থেকে ক্লাসে বই সাথে রাখবেন। তারপর 10 পৃষ্ঠা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর এই পার্থক্য পড়বেন 12 নম্বরে, 12 নম্বর পৃষ্ঠা, এই যে সরকারি অর্থ ব্যবস্থা ব্যক্তিগত অর্থ ব্যবস্থা পার্থক্য, এটা পড়বেন। করের বৈশিষ্ট্য পড়বেন, করের উদ্দেশ্য। তারপরে এই যে বাংলাদেশের ন্যায় অনুন্নত দেশের করের নীতি, কর ও ফি এর মধ্যে পার্থক্য, এটা পড়বেন। তারপর উত্তম করের বৈশিষ্ট্য পড়ছেন? উত্তম করের বৈশিষ্ট্য, ঠিক আছে? স্যার তো দেখছি। এই কয়টা পইরা একবার খাতার মধ্যে একবারে নোট আকারে করে লাইবেন, ঠিক আছে? টোটাল 9টা হয়েছে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তখন আপনি কি করবেন, এটা একটু আলোচনা করবেন, আমি নেক্সট ক্লাস আলোচনা করুন। তো আমরা দেখেন, আমরা এই প্রথম যে চ্যাপ্টারটা আছে, এটা থিওরি আমরা শেষ করলাম, ঠিক আছে? আজকে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে থাকলে করেন। না স্যার, না স্যার কোনো কোয়েশ্চেন নেই। নাই? আচ্ছা, আবার একটু অ্যাড অন, না 10 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি। স্যার, আবার হ্যাঁ, আবার অ্যাড অন। কতক্ষণ পর? এই এখনই, এখন অ্যাড অন।